সিলেটের সাদা পাথর লুটের সাথে জড়িতরা যে দলেরই হোক না কেন ছাড় পাবে না, পর্যটন কেন্দ্র পরিদর্শনে গিয়ে বললেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, প্রাইভেট কার মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেছে ৩ জনের। খুলনায় ফেরির ধাক্কায় নিখোঁজ ট্রলার যাত্রীর সন্ধান মেলেনি। ভরা মৌসুমেও ইলিশের আকাল চট্টগ্রামে, বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরা ব্যাহত, চড়া দামে হতাশ ক্রেতারা। কয়েকটা জায়গায় দেখছে পারছি না, মাছ দাম বেশি, এই জন্য চলে যাচ্ছে রে। কালকে যেটা ৬০-৬৫ কিনছি, আজকে ৭৫,০০০ কিনছি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। সাদা পাথর লুটের ঘটনায় জড়িতরা যে দলেরই হোক অথবা প্রশাসনের যত বড় কর্মকর্তাই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে, এমনটাই বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সকালে সিলেটে সাদা পাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। বলেন, বিজিবি ক্যাম্পের পাশেই এ ধরনের ভয়াবহ লুটপাটের দায় কোনোভাবেই এড়াতে পারে না বাহিনীটি। সাদা পাথর শুধু লুটপাট নয়, হরি লুট হয়েছে। পুরো সাদা পাথর পর্যটন স্পটকে ২৪ ঘন্টা সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশও দেন। এরপর গোটা সাদা পাথর এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে আরো জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, সাদা পাথর পরিদর্শন করে আর কি বললেন সিনিয়র সচিব, একটু বিস্তারিত জানাবেন। রাবি, আসলে এই মুহূর্তে একটু আগেই এখান থেকে ঘুরে গেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। তারা যে বিষয়টি বলতে চেয়েছেন যে এইখানকার যে পরিবেশ তারা এর আগে দেখে গেছেন, অ্যান্ড এখন এসে সেই পরিবেশ দেখে অনেকটা খুব প্রকাশ করেছেন। অ্যান্ড আমরা যেটা গণমাধ্যম যেটা লুট বলছিলাম, সেটাকে তিনি যেটা বলতে চেয়েছেন যে এখানে শুধু লুট না, এখানে মোটামুটি হরি লুট হয়েছে। এখানকার পরিবেশ থেকে অনেকটা খুব প্রকাশ করেছেন। তার যে ক্ষোভ আমরা দেখেছি সেটা মূলত এখানকার আইন শৃঙ্খলা বাহিনী, এখানকার স্থানীয় প্রশাসন যে ব্যর্থ হয়েছে সেই বিষয়টিও তিনি কিন্তু বলেছেন। এবং সে কারণেই আপনি এর আগেও বললেন, যেটা আমরা এর আগেই বলেছি, যে সে কারণে তিনি বলেছেন যে এই লুটের সাথে যারা যারা জড়িত, যদি প্রশাসনের ঊর্ধ্বতন যত বড় কর্মকর্তাই হোক, তাকেও ব্যবস্থার আওতায় আনা হবে এবং শাস্তির আওতায় আনা হবে, সেটা তিনি বলেছেন। এর পাশাপাশি তিনি যেটা বলেছেন যে ভবিষ্যতে যাতে এই ধরনের লুট করার সাহস কেউ না পায়, সেই ব্যবস্থা তারা নেবেন এবং সার্বক্ষণিক, বিশেষ করে সাদা পাথর সহ বিভিন্ন যে পর্যটন এলাকা রয়েছে সে সকল এলাকায় সার্বক্ষণিক যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে, যাতে করে এই রাতের আধারেও কেউ এই পাথরে হাত দিতে সাহস না পায়, সেই ব্যবস্থার কথা বলেছেন। আরেকটি বিষয় বলেছেন যে এই যে আমরা এর আগেও বলেছি যে সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাশেই কিন্তু বিজিবির ক্যাম্প রয়েছে, এবং ক্যাম্প থাকা অবস্থায় এই ধরনের লুট কিভাবে হয়েছে সেটা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন এবং তাদেরকে দায়ী করেছেন। সেটা আমরা আগেও বলেছিলাম। রাব্বি, রিপন, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জের সিরাজদি খানের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে ৩ জনের, আহত হয়েছেন ১ জন। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে নিমতলা এলাকায় হয় এই দুর্ঘটনা। হাইওয়ে পুলিশ জানায়, শ্রীনগরে কাজ শেষে একই মোটরসাইকেলে সিরাজদি খানে ফিরছিলেন 4 বন্ধু, আওলাদ হোসেন, হাবিল, কাইয়ুম ও ইমন। পথে নিমতলা এলাকায় একটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই মারা যান আওলাদ, হাবিল ও কাইয়ুম। আহত ইমনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। 4 জনের বাড়ি সিরাজদি খানের রসুনিয়া এলাকায়। খুলনার রূপসা নদীতে ফেরির ধাক্কায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ একজনের সন্ধান এখনো মেলেনি। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, উদ্ধার তৎপরতার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন।
সবশেষ তথ্য রাব্বি এখনো পর্যন্ত নিখোঁজ হওয়া আকাশের কোনো সন্ধান পাওয়া যায়নি এবং যেভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশের সদস্যরা সেটি কিন্তু এখনও তারা করে যাচ্ছে। মাঝে মাঝে যেহেতু একটি খরস্রোতা নদী, রূপসা নদী, সে কারণে উদ্ধার তৎপরতায়ও বিঘ্ন ঘটছে। তারপরেও মাঝে মাঝে আমরা দেখেছি যে ডুবুরি দল রয়েছে, বিশেষ করে ফায়ার সার্ভিসের, তারা পানিতে নামছে, খানিক সময় খোঁজাখুঁজি করছে, আবার উঠে আসছে। অপরদিকে নৌ পুলিশ সহ অন্যান্য যে সমস্ত বাহিনীর সদস্যরা রয়েছে তারাও নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, কারণ এতই খরস্রোতা নদীতে একটা জায়গায় কিছু পড়ে গেলে সেটি কিছু সময়ের মধ্যে জোয়ারের সময় এটি ডাইনের দিকে চলে যায় এবং যদি ভাটি থাকে তাহলে এটি বাম দিকে চলে যায়। সে কারণেই আকাশের সন্ধানের জন্য বিভিন্ন ধরনের প্রশাসনের যে সমস্ত উইংসগুলো রয়েছে তারা কিন্তু তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই উদ্ধার কাজ কত সময় শেষ হবে সেটি এখনও নির্দিষ্ট করে তারা বলতে পারছে না। গতকাল রাতের ঘটনা এটি। রাতে আমরা যে পারে রয়েছি, জেলখানা ঘাটের পার, এখান থেকে একটি যাত্রীবাহী ট্রলার অপরদিকে রূপসার আইসগাতি সেনের বাজার ঘাটে যাওয়ার পথে এত খরস্রোতা নদী, অন্ধকার, তারপর সেখানে বৃষ্টি হচ্ছিল, এ কারণে সামনের দিকটা ভালো করে দেখা যায়নি। সে কারণে ফেরিটি একদিকে চেপে যায়, তারপর ট্রলারকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার সাথে সাথে দুজন যাত্রী পড়ে যায়। একজন ছাত্রী উঠলেও আকাশ এখনো পর্যন্ত উঠতে পারেনি। তাকে উদ্ধারে এখনো পর্যন্ত যদি বলি রাব্বি আপনাকে, সেই তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ সহ অন্যান্যরা। রাব্বি। প্রবীর, আপনাকে ধন্যবাদ। নওগাঁ শহরে নাগরিক দুর্ভোগের আরেক নাম যানজট। ছোট্ট শহরে 3 চাকার বাহনে জট লেগেই থাকে দিনভর। সমাধানে অনেক পরিকল্পনা হয়েছে, কিন্তু ভোগান্তি থেকে মুক্তি মেলেনি। নওগাঁয় নাগরিক দুর্ভোগ নিয়ে শোভিক ছোটনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয়টি। ছবি তুলেছেন শিয়াম শাহরিয়ার। শহরের বুক জুড়ে এক দীর্ঘশ্বাস, যেন দম ফেলারও জায়গা নেই। নওগাঁ শহরের এই চিত্র প্রতিদিনের। যানজটের চরম ভোগান্তিতে নাগরিক। এত পরিমাণ যানজট এখন, এবং রিক্সা ভ্যান থেকে শুরু করে মানে খুবই একটা বৃষ্টি অবস্থা নওগাঁ শহর এখন বর্তমানে। আমি গাড়ি থেকে নামলাম, এখন সহজভাবে যাওয়া যাচ্ছে না, অনেকে এসে চাপা দেয়। বিকল্প রাস্তা প্রশস্ত করা প্লাস ফ্লাইওভার করা, এটাই আমাদের দাবি, নওগাঁর দাবি। এই দুর্ভোগের প্রধান কারণ ব্যাটারি চালিত 3 চাকার বাহন। গেল 10 বছরে 40 থেকে 45 গুণ বেড়েছে অনুমোদনহীন অটোরিকশা ও ইজি বাইক। এছাড়া অবৈধভাবে সড়কের জায়গা দখল, যানবাহনের অবৈধ পার্কিং এবং নাজুক ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরছে না। এতে উদ্বিগ্ন সচেতন নাগরিকরা। যে রাস্তাগুলো প্রশস্ত না, এবং মেন যে রোড সেটা তো প্রশস্ত নয়, এটা আরও প্রশস্ত করা দরকার। পরিকল্পনা হওয়ার পরেও প্রশস্ত হয় না। এর বাইরে বাইলেন জেলা শহরের ভিতরে যে রাস্তাগুলো আছে সে রাস্তাগুলো খুবই সংকীর্ণ। পরিকল্পিত একটা পৌরসভা আমাদের দরকার। আমার চাহিদা আপনার নাগরিক সুবিধার জন্য একটা পরিকল্পিত একটা পৌরসভা দরকার, যার অবকাঠামো সব ধরনের সুবিধাই যেমন নগরবাসী, শহরবাসী পায়। অবশ্য এই দুর্ভোগ লাঘবে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছিল। ইতিপূর্বে ছোট যমুনা নদীতে নৌরুট চালু করা এবং একই সাথে অটোরিকশাগুলোকে লাল সবুজ রঙে আলাদা করা হয়েছিল। সবশেষ শহরের বিভিন্ন পয়েন্টে অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে চেকপোস্ট বসানো হয়েছিল, কিন্তু সেই উদ্যোগগুলো আলোর মুখ দেখেনি। কর্মকর্তাদের কাছে প্রশ্ন, এসব উদ্যোগ কেন মুখ থুবড়ে পড়ল? ভোগান্তির অবসানে কি করছেন তারা? এই যানজট নিরসন করার জন্য সমন্বিত উদ্যোগ দরকার। যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সেই উদ্যোগগুলোতে কিছুটা কাজ হয়েছিল, কিন্তু সেই উদ্যোগ ফ্রিকুয়েন্টলি করতে গেলে আসলে অনেক বেশি লোকবল দরকার হচ্ছে। ছোট যানের কারণে আপনার রাস্তাটা ম্যাক্সিমাম সময় অকুপাইড থাকে, যেই কারণে যানজটটা তৈরি হয়। আর রাস্তার পাশে যত্রতত্র পার্কিং করার জন্য আমি যেটা বললাম যে তাদেরকে পাবলিক অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য আমার ট্রাফিক বিভাগ কাজ করে। এদিকে কয়েক যুগ ধরে শহরবাসীকে স্বপ্ন দেখাচ্ছে সড়ক বিভাগের 4 লেন প্রকল্প। এছাড়া শহরে আরও বেশ কয়েকটি উন্নয়ন পরিকল্পনার কথাও বলছেন এই কর্মকর্তা। একটা হচ্ছে রবির মোড় থেকে হাসপাতাল হয়ে বাইপাস হয়ে ঠ্যাংমারা মোড়, আর একটা হচ্ছে হলো বাটার মোড় থেকে শুলগাছি হয়ে বাগমারা সড়ক, আর একটা হচ্ছে ব্রিজ। 3টা নিয়ে আমরা পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। শুধু আশ্বাস নয়, ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।
বৃষ্টি হলেই ডুবছে ঝিনাইদহ পৌর কবরস্থান। পানি সরার জায়গা না থাকায় জলাবদ্ধ থাকছে দিনের পর দিন। সম্ভব হচ্ছে না মরদেহ দাফন। এতে ক্ষুব্ধ মানুষ। পৌরসভার অব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা। দাবি শিগগিরই ড্রেনেজ ব্যবস্থা সহ গোরস্থান সংস্কারের। ঝিনাইদহ পৌরবাসীর শেষ ঠিকানা এটি। নতুন পুরাতন মিলিয়ে রয়েছে অনেক কবর, অথচ একেবারেই বেহাল চিত্র। জমে আছে বৃষ্টির পানি। শহরের শেরিবাংলা সড়কে অবস্থিত গোরস্থানটি। বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা, পানি থাকে দীর্ঘদিন। এরই মধ্যে কোনো কোনো কবর থেকে মাটি সরে গেছে, তৈরি হয়েছে গর্তের, পড়ে আছে ডালপালা, ভেঙে পড়ছে কবরের বেড়াও। এতে ক্ষুব্ধ পৌরবাসী। হালকা পানি হলেও পানি বেঁধে থাকছে, একজন কবর দিতে আসবে, কবর দিতে পারে না, মরার পরপরই পানিতে ভাসিয়ে আমার দিয়ে দিচ্ছে। অতিরিক্ত গাছগাছালি হওয়ার পরের থেকে জায়গা কমে গেছে, আর প্লাস চারিপাশে উঁচু হওয়ার থেকে বৃষ্টি হলেই হাঁটু সমান পানি বেঁধে যায়। স্থানীয়রা জানান, প্রতি বছরই বর্ষার সময় এমন চিত্র। তবে এবার জলাবদ্ধতার পরিমাণ আগের চেয়ে বেশি। কষ্টসাধ্য মরদেহ দাফন। তাই ড্রেনেজ ব্যবস্থা সহ কবরস্থানটি সংস্কারে দীর্ঘদিনের দাবি থাকলেও তা রয়ে গেছে উপেক্ষিত। অন্তত 3 থেকে 4 ফিট এটা উঁচু করা দরকার, এবং পানি যদি বের হয়ে বাইরে চলে না যায়, শহরের বাইরে কোনো নদী বা খালের সঙ্গে মিলিত না হয়, তাহলে তো সে জলাবদ্ধতা থাকবেই। পৌরসভা থেকে আমরা প্রতি বছরই জানাই, তারা পৌরসভা থেকে কোনো উদ্যোগ নেয় না। আমাদের অবশ্যই এইগুলো সমাধানে নিয়ে আসতে হবে, মাটি ভরাট করাতে হবে, করে নিয়ে এইগুলো মনে করেন যে যাবতীয় যে সমস্যাগুলো এগুলো সমাধান করতে হবে। সেচের মাধ্যমে পানি অপসারণ করছে পৌরসভা। তবে বৃষ্টি হলেই আবারও আগের চিত্র। বর্ষা শেষে স্থায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন পৌর প্রকৌশলী। আমাদের প্ল্যান আছে, এখানে কিছু মাটির প্রয়োজন আছে। এখানে মাটি দিয়ে একটা লেভেল করে, সেই লেভেল থেকে আমাদের এই ড্রেনে লিঙ্ক আপ করলে এই পানিটা আর এইভাবে জমাট বাঁধবে না বলে আমার বিশ্বাস। ঝিনাইদহ পৌরসভার 9টি ওয়ার্ডে বসবাস লক্ষাধিক মানুষের। 4.5 একর জমিতে পৌর কবরস্থানটি। শহরের প্রায় 3 কিলোমিটার দূরে গিলাবাড়িয়া এলাকায় আরও একটি গোরস্থান থাকলেও সেটির অবস্থাও একই। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক নির্ভরশীলতা আর সংস্কৃতির ভিত্তিতে এতদিন বাগেরহাট 3 আসনের অধীনেই ছিল মোংলা আর রামপাল। তবে নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের ঘোষণায় দেখা দিয়েছে বিপত্তি। আলাদা আসনের অধীনে পড়তে যাচ্ছে রামপাল, মোংলা। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। চলছে প্রতিবাদ সভা, সমাবেশ, মানববন্ধন। সুশীল সমাজে মনে করে উন্নয়ন সমন্বয়ের জন্য 2 অঞ্চলকে একই আসনে রাখাটাই যৌক্তিক। 1986 সালের সংসদ নির্বাচন থেকেই রামপাল আর মোংলা নিয়ে গঠিত বাগেরহাট 3 আসন। ভৌগোলিক অবস্থান, অর্থনীতি থেকে শুরু করে সংস্কৃতি, সবকিছুতেই এই 2 জনপদের ঘনিষ্ঠতা আরো আগে থেকে। তবে নতুন প্রস্তাবিত সংসদীয় আসন বিন্যাসের খসড়া অনুযায়ী আলাদা হতে যাচ্ছে মোংলা রামপাল। বাগেরহাটে নির্বাচনী আসন সংখ্যা ছিল 4টি। তবে উপকূলীয় এই জেলায় ভোটার সংখ্যা গড়ের তুলনায় কম হওয়ায় একটি আসন কমানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে রামপালকে সদর ও কচুয়ার সাথে মিলিয়ে গঠন করা হবে বাগেরহাট 2 আসন। আর বাগেরহাট 3 আসনে মোংলার সাথে যুক্ত হবে মোরেলগঞ্জ, শরণখোলা। বিলুপ্ত হবে 4 নম্বর আসনটি। রামপালে রয়েছে দেশের অন্যতম বিদ্যুৎ প্রকল্প, নির্মাণাধীন একটি বিমানবন্দর। অন্যদিকে সুন্দরবনের পাশাপাশি মোংলায় রয়েছে দেশের 2য় বৃহত্তম সমুদ্র বন্দর। তাই শিল্প, কৃষি এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় একে অপরের উপর নির্ভরশীল অঞ্চল দুটি। তার উপর খুলনা মোংলা মহাসড়কও 2 জনপদকে গেঁথেছে এক সুতায়। সুশীল সমাজ মনে করে একই আসনের অধীনে থাকলে এসব উন্নয়ন কাজ হবে সমন্বয়ের সাথে পরিকল্পিতভাবে। বাগেরহাট 3 রামপাল এবং মোংলার আসনের একজন ভোটার। প্রায় 80 বছর যাবৎ এই 2টি থানার এলাকা একই থানার অন্তর্ভুক্ত। এই 2টি থানার ভাষা, কালচার, মানুষের জীবনযাপন, পেশা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস সবকিছুই একই। এতদিন উপজেলাগুলোর জনসমর্থন অর্জনেই কাজ করেছে স্থানীয় রাজনীতিবিদরা। তাদের মতে একই আসনে সদরের মতো উপজেলা থাকায় মনোনয়নের ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তৃণমূলের জনপ্রতিনিধিত্ব। আমাদের 2য় সমুদ্র বন্দর
আমাদের জাতীয় অর্থনীতির প্রাণ শক্তি, আমাদের জাতীয় অর্থনীতিতে জিডিপিতে এই সমুদ্র বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোংলা অবশ্যই ভৌগোলিক অবস্থান এমন যে মোড়লগঞ্জে যাওয়া লাগে না, ও ওইদিকে তাদের উল্টা, এবং এই রামপালের পথ দিয়েই তাদেরকে ঢাকায় এবং দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়, খুলনায় যেতে হয়। আগামী 25 আগস্ট খুলনা অঞ্চলের সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়ার উপর শুনানির কথা রয়েছে। মুনাওয়ার রনি, যমুনা নিউজ, মোংলা। ভরা মৌসুমেও চট্টগ্রামে ইলিশের আকাল। বৈরী আবহাওয়ার কারণে সাগরে ব্যাহত হচ্ছে মাছ ধরা। সতর্কতা সংকটের কারণে স্বল্প সময়ে ফিরতে হচ্ছে ফিশিং বোটগুলোকে। এতে ছোট ইলিশ ধরা পড়লেও বড় ইলিশ মিলছে না বললেই চলে। এদিকে ইলিশের সংকট প্রভাব ফেলেছে পাইকারি ও খুচরা বাজারে। দাম রীতিমতো চড়া। অন্যান্য সময় ভরা মৌসুমে ট্রাকে ট্রাকে ইলিশ ঢুকলো, এবছর ফিশারি ঘাটের চিত্র কিছুটা ভিন্ন। পর্যাপ্ত মাছ না আসায় আড়তগুলোর সামনে নেই বিক্রির পুরনো সেই হাকডাক। সামান্য পরিমাণ মাছ আসলেও তা আকারে ছোট। দামও পাইকারিতে গত বছরের তুলনায় কেজিতে 150 থেকে 200 টাকা পর্যন্ত বেশি। আমাদের মাছও পাইতেছে টলিঙ্গ কি ইলিশের বটক কি গাড়া জাল যে কোনো জাল যাইতে পারতেছে না, আমরা মাছও পাইতেছি না, আর গাঙ্গের ভিতরে মাছও কম, এখন দামও বেশি, মাছও নাই। বিক্রেতাদের দাবি বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল। বারবার সতর্কতা সংকেতে মাছ না ধরেই ফিরতে হচ্ছে ফিশিং বোটগুলোকে, ফলে মাছ সংকট, দামও চড়া। বারবার সিগন্যাল যখনই জোয়া আসে বা জো লাগবে এরকম সময় সিগন্যাল ওঠে। সিগন্যাল ওঠার কারণে শুধু ইলিশ মাছের ব্যাপার না, সমুদ্রের মাছ বলতে সব কম। জো আসলে সিঙ্গেল উঠতে যায়, আপনার বোট যায়, আপনার ধরেন একটা বোটে আপনার 3 লাখ 3.5 2 লাখ টাকা বাজার লাগে। বাজার লাগলে আপনার বোটগুলো সাগরে জাল মারবে, তাও তো মারতে পারে না। চড়া দামের কারণে ঘন্টার পর ঘন্টা ঘুরেও অনেক খুচরা বিক্রেতা মাছ না কিনে ফিরে গেছেন খালি হাতে। কয়েকটা জায়গায় দেখছে পারছি না মাছ, দাম বেশি, এই জন্য চলে যাচ্ছে রে। কালকে থেকে আজকে 10,000 টাকা মন প্রতি বেশি। কালকে যেটা 60-65 কিনছি, আজকে 75,000 কিনছি। এদিকে এসবের প্রভাব পড়েছে খুচরা বাজারে। পাইকারি দামের সাথে নানা খরচ যুক্ত করে আকার ভেদে কেজিতে 300 থেকে 500 টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হচ্ছে। ছোটগুলো মাছ কিনতাম 18,000 20,000, এই মাছ কিনতে আসে 32,000। আমদানি নাই, ব্যবসা করতে হবে, এই হিসাবেই হচ্ছে আমাদের ব্যবসা, মাছ কিনা লাগবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।